এভাবে আস্তে আস্তে বোর্ডের সাথে প্লেয়ারদের সাথে জাবি আলোনসোর দূরত্বটা আস্তে আস্তে বাড়তেই থাকে। এটা বাড়তে বাড়তে এত পর্যায়ে খারাপ পর্যায়ে চলে যায় যে আস্তে আস্তে প্লেয়াররা খুব তাদের সাথে একদম সরাসরি তারা বলছে তারা অখুশি ছিল তার ট্রেনিং মেথড নিয়ে, বিশেষ করে ভিনিসিয়াস, ভালভার্দে এবং জুড বেলিংহাম। এসব প্লেয়ার খুবই খুবই অখুশি ছিল এসব নিয়ে। তো তারপর কোনো কথা ছিল না, কারণ জাবি আলোনসো রেজাল্ট বের করতে পারছিল। শুধুমাত্র প্রথমত পিএসজি ম্যাচ বাদে আমরা সবগুলো ম্যাচের রেজাল্ট ভালো মতো বের করতে পারছিলাম। ইভেন যখন আমরা 10 জন হয়ে গেছিলাম সেই ম্যাচগুলোতে আমরা ভালো মতো রেজাল্ট বের করতে পারছিলাম। তারপর শুরু হয় নতুন সিজন লা লিগা, সেখানে আমরা প্রথম 10টা ম্যাচ জিতে একদম পুরো লিগটাকে পুরো দফা রফা করে ছেড়ে দিয়েছিলাম। সেখানে জাবি আলোনসোর রেকর্ড ছিল পুরো অনবদ্য, সেটা আপনি ইউসিএল বলেন, আহ, লা লিগা বলেন, সবখানে। কিন্তু তারপরে প্রথম সেটব্যাকটা আসে কোথায়? অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে। সেখানে আমরা 5-2 গোলে হারি, খুব বিস্তৃতভাবে হারি। জাবি আলোনসোর আন্ডারে প্রথম একটা বড় লস পিএসজির পরে, সেটা জাবি আলোনসো ফুল সিজন ছিল না, মাত্র সে সবে আসছিল। তারপর থেকে যখন আমরা পুরো সিজনটা শুরু করি, 10টা ম্যাচ পরে যখন আমরা মাদ্রিদ ডার্বিতে গেলাম, সেখানে আমরা 5-2 গোলে বিধ্বস্ত হইলাম। সেই জিনিসটা আসলে বোর্ডও ভালো মতো নেয় নাই। আর তারপর থেকে আবার কয়েকটা ম্যাচ জিতি, আমরা এল ক্লাসিকো জিতি। এল ক্লাসিকো জেতার পরে যেন টিম একদম পুরো খেয়ে হারিয়ে ফেলে। লিভারপুলের সাথে হারলাম, তারপর পরপর 3টা ড্র, তারপর অলিম্পিক লিগের সাথে জিতলাম, আর আবার ড্র, আবার জয়, আবার হার, এরকম করে চলতে থাকলো আমাদের। লাস্ট যখন আমরা সেল্টা ভিগোর সাথে আমরা ওই ম্যাচ ড্র করলাম বার্নাব্যুতে, সেই ম্যাচটা আসলে একদম খুবই বাজে। আমাদের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল না যে তারা কোচের কোনো ট্যাকটিক্স ফলো করার জন্য রেডি। মানে তারা চাচ্ছিল যে আমাদের কোচটা স্যাক হোক। আর আমি বলবো রিয়াল মাদ্রিদের কথা, যে রিয়াল মাদ্রিদ যখন আমরা জানতো যে জাভি আলোনসো খুব ট্যাকটিক্যাল ম্যানেজার, সে খুব সিস্টেমেটিক ম্যানেজার, তাহলে সে যখন রিয়াল মাদ্রিদে এরকম সিস্টেমেটিক কোনো ওয়ে সে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে জাভি আলোনসো কেন সাইন করানো হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ হিসাবে? এটা বোর্ডের কাছে আমার প্রশ্ন। তারপর প্লেয়ারদের সাথে সবচেয়ে বড় দ্বন্দ্বটা হয় ভিনিসিয়াসের সাথে। ইভেন ভিনিসিয়াসকে যখন এর সাথে সাব করা হয়, তাহলে সাবটা একটু কন্ট্রোভার্সিয়ালি ছিল, কারণ আমিও যদি বলছি যে সাবটা হয়তো ওই সময় করা ঠিক ছিল না, কারণ ভিনিসিয়াস খুব দারুণ ফর্মে ছিল ওই ম্যাচে, দারুণ খেলতেছিল। তারপর জাবেলও সাব করে, কিন্তু সাব করার সময় আমি তখন এটাও বলছিলাম যে আপনার কোচ আপনাকে সাব করতেই পারে, কিন্তু ইউ ক্যান নট আর্গু উইথ ইউর কোচ। কোচ যা বলবে তাই। সেই জিনিসটা তারপর থেকে ভিনিসিয়াসের সাথে বোর্ডের যে দ্বন্দ্বটা, এবং বোর্ড এমন একটা পর্যায়ে এমনটা বলে দিয়েছিল যে না, আমার প্লেয়ারদের উপর এত কমান্ডিং হওয়া যাবে না। তাহলে বোর্ডে যখন একটা কোচকে ভাবে কোণঠাসা করে ফেলে যে না, আমার এই প্লেয়ারকে এরকম ভাবে করা যাবে না, ওকে সাব করা যাবে না, হি ইজ আনডিস্ট্রিবিউটেড, ইভেন হি ইজ পারফর্মিং অর নট, তাহলে তখন একটা কোচের আসলে হাত পা একদম বেঁধে ফেলা হয় বোর্ড থেকে। তারপর থেকে আসলে প্লেয়ারদের সাথে কোচের যে দূরত্বটা সৃষ্টি হয়, তখন আসলে টিমটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগে ছিল কারা? এক ভাগে ছিল যারা কোচের ট্যাকটিক্স বা এইসব ট্রেনিং মেথড বা এইসব ভিডিও অ্যানালাইসিস নিয়ে এসব নিয়ে সন্তুষ্ট ছিল না। এই প্লেয়ারদের মধ্যে ছিল অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, ফেদে ভালভার্দে, বেলিংহাম, এই 3টা প্লেয়ারের নাম সবার আগে উঠে আসতেছে। আর একটা দল ছিল কারা? এমবাপে, শোয়ামেনি, আর্দা গুলার, এডার মিলিটাও, এরা ছিল থিবো কর্তোয়া, এরা ছিল জাবির পক্ষে, কারণ জাবির মেথডটা ওদের পছন্দ ছিল যে না,